Once again, welcome to City Cinema and আজকে আমি যার সাথে আড্ডা দেব সেই মানুষটা কোনো সেলিব্রিটি না, বাট সেই মানুষটা ওতপ্রোতভাবে সেলিব্রিটিদের সাথে জড়িত। এবং বলে রাখা ভালো, এই মানুষটাকে আমরা চিনি, টলিউড ইন্ডাস্ট্রির বটবৃক্ষ। একটা সময় সেই মানুষটার সাথে প্রচন্ড রকম সেই মানুষটাকে ম্যানেজ করতো। শুধু সেই মানুষটারা, টলিউডের বহু মানুষকেই ম্যানেজ করেন তিনি। ইনফ্যাক্ট এখন সেইখান থেকে একটু অন্যরকম প্রফেশনে আফটার লকডাউন এই মানুষটাকে একদম অন্যরকম ভাবে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করছি। প্লিজ ওয়েলকাম, আজকে আমার সাথে রয়েছে সৃজনী রয়। সৃজনী, ওয়েলকাম টু সিটি সিনেমা। অ্যান্ড ফ্যাক্ট যে আমরা প্রত্যেকে জানি এই লকডাউনের মধ্যে তুমি এমন একটা বিষয়, এমন একটা জিনিস তুমি তৈরি করেছো যার নাম ম্যাজিক হিল। এটা কোনো জিনিস নয়, আমার মনে হয় যে এটা মানুষ যখনই আমরা প্রচন্ড রকম নিজের সাথে নিজের যুদ্ধ করি, সেই যুদ্ধে জয়ী হওয়ার একটা রাস্তা তুমি দেখিয়ে দাও। এক্স্যাক্টলি কি করো এটা যদি সবাইকে বলো। See, Magic Hill, basically I deal with counseling. সেটা ডিপ্রেশন কাউন্সিলিং, স্ট্রেস অ্যাংজাইটি কাউন্সিলিং। বেসিক্যালি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো সবার ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার। প্রি ম্যারিটাল কাউন্সিলিং, রিলেশনশিপ কাউন্সিলিং। ইটস নট যে রিলেশনশিপ কাউন্সিলিং বলতে শুধুমাত্র একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা একটা বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড না। আমরা অনেক সময় দেখি দুই ভাই বা দুই বোন বা মা বাবার সাথে একে অপরের রিলেশন নিয়ে অনেক রকমের প্রবলেম হয়, তো সেইগুলোকে সর্ট আউট করে কাউন্সেলিং করা। অ্যালকোহল, ড্রাগ, এই অ্যাডিকশন যাদের আছে তাদেরকে কাউন্সেলিং করা। বাচ্চারা অনেক সময় কাউন্সেলিংয়ের দরকার হয়, বাচ্চাদের স্কুলে বুলি করা হয়, পড়াশোনার প্রেশার সব কিছু নিয়ে। সো ইটস বেসিক্যালি আ কাউন্সেলিং এবং এন্টায়ার থিং ইজ ইন আ ন্যাচারাল ওয়ে। আমরা ডিপ্রেশনে যারা চলে যায় বা কাউন্সিলিং যাদের হয়, আমরা জানি বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে তাদেরকে ঠিক করানোর চেষ্টা করা হয়। কারণ অ্যান্টিডিপ্রেসেন্ট কী হয়, নার্ভগুলোকে একটু রিল্যাক্স করে দেয়, ঘুম আনে। কিন্তু আমি যেটা করি, দ্যাট ইজ কমপ্লিটলি ইন আ ন্যাচারাল ওয়ে। দে উইল বি নো মেডিসিনস, এভরিথিং উইল বি ট্রিটেড ইন ন্যাচারাল অর্গ্যানিক ওয়ে। তো আমার প্রশ্ন এটাই যে যখন সত্যি আমাদের এই লকডাউন প্রচুর মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে এবং সবাই যেভাবে জীবনটা আগামী দিন দেখতে চেয়েছিল হয়তো সেভাবে হচ্ছে না, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। এর ফলে কি ওই ফাইট, নিজের মধ্যে একটা নিজের ফাইট, একটা ডিপ্রেশন কাজ করছে। এর থেকে বেরিয়ে আসার একটা ছোট টিপস বলো না, যদি তুমি যারা আজকে ওখানে বসে দেখছে। দেখো, একটাই টিপস যেটা আমি অলওয়েজ সবাইকে বলি, সেটা হচ্ছে তুমি যখন কোনো কিছু নিয়ে ফাইট করছো, নিজের সাথে কোনো খারাপ জিনিস নিয়ে ফাইট করছো, ইউ হ্যাভ টু বি পজিটিভ। তুমি যদি নেগেটিভ মাইন্ডে কোনো, কারণ তোমার আজকে চাকরি চলে যেতে পারে, কিন্তু তোমাকে এইটা ভেবে এগোতে হবে যে আমাকে পরের চাকরিটা তো খুঁজতে হবে। তুমি যদি নেগেটিভ হয়ে যাও, তখন তুমি এটা ভাববে যে ধর আমি কিছু পারি না, আমি বোধহয় সত্যিই কাজ জানি না, তাই আমাকে ছাড়িয়ে দিল, আমার সাথেই কেন হলো, রাস্তায় তো এত লোক রয়েছে, অফিসে তো এত লোক রয়েছে, সবার প্রথম এটাই ভাবি যে আমার সাথেই হতে হলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আমাকে প্রথমেই ভাবো না আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবো। এই পজিটিভ চিন্তা ভাবনাটা নিয়ে যদি এগোনো যায়, দেন ইউ উইল গেট ইট। তোমাকে নিজের ওপর নিজের বিশ্বাসটা হারালে চলবে না। বেশ, আমার একটা ফেসবুক তোমারই একটা পোস্টের কথা মনে পড়ে গেল যে তুমি একটা জায়গায় শেয়ার করেছিলে একটা সময় যে আমি আমার এক্স বস বলেছেন যে আমি কোনো সাইকো পেশেন্টকে অফিসে রাখতে চাই না। যদি ধরে নিই এটা কি তোমার লাস্ট এক্সপিরিয়েন্স? কিসের লাস্ট এক্সপিরিয়েন্স? ডিপ্রেশনের লাস্ট এক্সপিরিয়েন্স আমার ওটা। তারপরে থেকে আমি আর ডিপ্রেশনে যাইনি। ওকে, সেটাকে কাটিয়ে ওঠা বা আমি যদি ধরে নিই সেই জায়গাটা কেন ক্রিয়েট হলো হঠাৎ করে? তোমার কখনো মনে হয় না? তুমি তো অনেকগুলো মানুষকে হ্যান্ডেল করে এসছো। দেখো, ওটা না, আমি যেরকমভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম সেই সময়টা আমার জন্য খুব টাফ ছিল। কারণ আমার কাছে আমার বাবা ওয়াজ মোর লাইক এ ফ্রেন্ড টু মি। তো হঠাৎ করে সেই মানুষটাকে যখন আমি হারিয়েছি, সকালবেলা উঠে দেখছি হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে নিয়ে গেছি, ডক্টর ডিক্লেয়ার্ড হিম ডেড অ্যাট দি হাউস, তখন এমন একটা সিচুয়েশন যে আমি কাঁদার সময় পাইনি। কারণ আমি তখন মাকে সামলাতে ব্যস্ত ছিলাম, কারণ মায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রেশার বেড়ে গেছিলো, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। সেইটার এফেক্ট আমার কাজে কিছুটা পড়েছিল, আমার পার্সোনাল লাইফে কিছুটা পড়েছিল। কারণ এটা না, অলওয়েজ আই উইড অলওয়েজ সাজেস্ট এভরিওয়ান কি যখন মনের ভেতর উথাল পাতাল হচ্ছে, কাঁদো। কাঁদলে না জিনিসটা হালকা হয়ে যায়। ওই ভুলটা আমি করেছিলাম, আমি কাঁদিনি। কারণ আমি কাঁদিনি তার কারণ হচ্ছে আমি ভাবতাম আমি যদি কাঁদি মা ভাববে যে মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে কাঁদিনি, সেইটা গিয়ে আমার কাজের ওপর পড়েছিল। এবং কিছুটা ক্ষেত্রে হয়েছিল যে আমার প্রচণ্ড দুঃস্বপ্ন আসতো,
যে আমি দেখছি বাবা আমাকে বলছে আমাকে বাঁচা, আমি ভাবছি বাবা কীভাবে, আমি বাবাকে, আমি ভেরি ব্যাড ডটার, নিজের বাবাকে বাঁচাতে পারলাম না, এই সব জিনিসগুলো কনস্ট্যান্ট আমার মাথার ভেতর ঘুরতো। এবং সেইটার অবভিয়াসলি একটা এফেক্ট গিয়ে কাজে পড়েছিল, আমার পার্সোনাল লাইফের প্রচণ্ড সেইটার এফেক্ট গিয়ে পড়েছিল, সব কিছু মিলেমিশে একটু মানে তখন ঘেটে গেছিলো পুরো লাইফটা। সেইটার থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পেরেছি। যদি এই মুহূর্তে বলি তোমায়, মানে কারোর নাম কিছু না বলে আর কি, একটা ছোট ঘটনা যদি শেয়ার করতে, যে যেহেতু তুমি কাছ থেকে দেখছো, তাদের ডিপ্রেশন হলে তারা এক্স্যাক্টলি কি আমাদের মতোই সেই একা ঘরে কাঁদে? একা ঘরে কাঁদলে তো আমাকে সে ঘরে নিয়ে যাবে না, তো সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এক্সপিরিয়েন্স তো আছে। তো দেখো, ডিপ্রেশনের এক্সপিরিয়েন্স আমি বলবো না, তবে বুম্বাদা যেহেতু সিনেমা পাগল মানুষ, আর বুম্বাদাকে আমি এত কাছ থেকে দেখেছি, আমি প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে বুম্বাদার মারাত্মক টেনশনটা দেখেছি। মানে কি হবে রিলিজ হওয়ার পরে 10 বার বা প্রিমিয়ারের পরে ফোন করে করে, হ্যাঁ তুই দেখলি সিনেমাটা, তোর ভালো লাগলো, কি মনে হচ্ছে, তোর পাশের লোকটা কি বললো, দেখতে দেখতে খারাপ বলেছে, ভালো বল, তোর মা দেখেছে, তোর মা কি বললো, এই যে টেনশনটা এটা থাকে, এটা আমি মনে করি সমস্ত আর্টিস্টের মধ্যেই এটা থাকে। এটাকে ডিপ্রেশন বলবো না আমি, অবভিয়াসলি ডিপ্রেশন তো শুধু কাজের জগৎ থেকে হয় না, ডিপ্রেশন পার্সোনাল লেভেল থেকে হয়। এবং আমি আমার এই এত বছরের কাজের এক্সপিরিয়েন্সে সত্যি কথা বলতে কি, আমি কোনো সেলিব্রিটি পার্সোনাল লাইফে ঢুকিনি। আমার যেটুকুনি কাজ আমি সেইটুকুনি কাজই করেছি। আমাকে কোনোদিনও কেউ দেখবে না কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে পার্টি করতে, তাদের সাথে বসে এখানে যে ঘুরতে, সিনেমা দেখতে যেতে, কারণ আমি ওই জোনটা থেকে বাইরে থাকি। কারণ আমার কাজ যেটুকু, আমি যাব কাজটা করব, যেটুকুনি আমার হাই হ্যালো হ্যাঁ হ্যাঁ হি করার ওইটুকুনি করব, তার বাইরে সেটা পার্সোনাল লাইফে কে কি ফেস করেছে আমি বলতে পারবো না, কারণ আমি ঢুকি না ওই জোনটাতে। বাট কাজ সূত্রে হ্যাঁ এই টেনশনগুলো আমি করতে দেখেছি। নাম বলবো আমি, তাদেরকে না এক লাইনে তুমি জাস্ট ডেসক্রাইব করবে, ঠিক আছে? রাজ চক্রবর্তী আমার ফার্স্ট বস ইন দিস মিডিয়া ইন্ডাস্ট্রি। ওকে। আবির চ্যাটার্জি আমি কিছু বলবো না, ওকে আমি এক লাইন দাদা ভাববো নাকি প্রেমিক ভাববো আমি ওটা বুঝতে পারি না, কারণ সামনাসামনি কথা বলে বোনের মতো কথা বলি, কিন্তু যখন ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি দেখি কারণ প্রেমিকার মতো হাঁ করে থাকি। বাহ, যিশু সেনগুপ্ত। এটা না একটা খুব ফানি ইনসিডেন্ট আছে, এটা আমি যিশুদাকে অনেকবার বলেছি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একজন সিনিয়র ছিল, সে হচ্ছে রমেন রায় চৌধুরীর ছেলে। এবারে আমি ছোট থেকে দেখতো, তখন আমি অনেক ছোট 7-8-এ পড়ি, এবং তখন যিশুদার মহাপ্রভু টবু বেরিয়ে মানে যিশু সেনগুপ্ত নাম হয়ে গেছে তখন। এবং আমি তখন কোনোভাবে তো এই ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবে যুক্ত নই, একমাত্র আমি চিনি হচ্ছে একে, যার বাবা অ্যাক্টিং করে। ওকে আমি তখন বলেছিলাম যে শোন ভাই, তোর যখন বিয়ে হবে তুই না যিশুদাকে নেমন্তন্ন করবি, আমাকে তো করবি, যিশুদাকেও নেমন্তন্ন করবি, আর ওখানে গিয়ে তুই আমার আর যিশুদার বিয়ের ঘটকালিটা করবি। মানে আমি এতটা ক্যাবলা, আমি এটা ভাবিনি ততদিনে যিশুর বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যেতে পারে। তো মানে যিশুদাকে আমি এইটা মহালয়া রিলিজের সময় যখন পিয়ার হচ্ছে, ভীষণ বকতো যিশুদা আমাকে, কারণ আমি একদিনে 10-12টা করে ইন্টারভিউ যিশুদার অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। সব ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যিশুদা মনে করে গড়ে আমাকে প্রণাম করে বলছিল, ভাই এরকম খাটান আমাকে কেউ কোনোদিন খাটায়নি, তুই আমায় যা খাটালি। তখন আমি বলছিলাম, জানো আমি কেন খাটিয়েছি, একটা রাগ থেকে খাটিয়েছি, আমার মনের ভেতর এইটা রয়েছে। এটা আমি যিশুদাকেও বলেছিলাম। নেক্সট নাম অর্পিতা চ্যাটার্জি। অর্পিতাদির সাথে না আমার সেরকমভাবে ইন্টারাকশন কোনোদিনও হয়নি। আমি বহু বছর ওই ঘরে কাজ করেছি এটা ঠিকই, বাট অর্পিতাদি আমি যে সময়টা কাজ করতাম তখন অর্পিতাদি ফুল ফ্লেজে দিল্লি থাকতেন, তখন আমার সাথে ওরকম লেভেলে ইন্টারাকশনটা অর্পিতাদির হাই হ্যালো ফোনে কথা, হোয়াটসঅ্যাপে কথা, ওইটা। অর্পিতাদি যখন ফেরত চলে এলো তখন না আমার কাজের পরিধিটা শুধুমাত্র বুম্বাদাকে ম্যানেজ করা ছিল না, আমি তখন বুম্বাদা প্রোডাকশন হাউসে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম, যার ফলে কি হয়েছে আমাকে অর্ধেক সময় কলকাতার বাইরে শুটিংয়ে চলে যেতে হতো। সো সেরকমভাবে ইন্টারাকশন অর্পিতাদির সাথে আমার কোনোদিনও সত্যি হয়নি। বেশ, নেক্সট নাম যার নাম বলবো, সে অনেকের ক্রাশ, আমি জানি না তার সাথে তোমারও ক্রাশের মিল হবে কিনা, অনির্বাণ। আমি ভাবছিলাম নামটা না, অনির্বাণ বন্ধু হয় ভালো, না ক্রাশ না। অনির্বাণের সাথে আমি কাজ করেছিলাম, অনেকগুলো ছোট ছোট সিনেমা করতাম আমরা যখন বুম্বাদের প্রোডাকশনে, তখন থেকে তখনও অনির্বাণ হয়ে ওঠেনি, তখনও নাটকের অনির্বাণ ছিল। বাট ভালো লাগে, বাট ক্রাশ আমার আবির আর যিশু। অ্যাজ এ কাউন্সিলর, ভালো করে শুনো, অ্যাজ এ কাউন্সিলর আমি এই মুহূর্তে
তোমার অপোজিটে বসে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তুমি ওনাকে বি পজিটিভ থাকার 3টে টিপস দিচ্ছ, কি বলবে? টেনশনটা বন্ধ করতে বলবো সবার আগে। নিজেও টেনশন করে, আশেপাশের লোককেও ভীষণ টেনশন দেয়। মানে আচ্ছা। আমি টেনশন করছি, তুই টেনশন করবি না, এটা হতে পারে, কর, তোকেও ভাবতে হবে কেন চলছে না। এই জিনিসটা সবার আগে বন্ধ করতে হবে। খেতে বলবো, আমি জানি না এখন খায় বুম্বাদার খাওয়া নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। না, বুম্বাদা শুধু দই শসা খায় না এখন, ওই ফেজটা বহুকাল আগে কেটে গেছে। অনেকে ভাবে যে শুধুমাত্র ওটা না, দই আর শসা খেয়ে বুম্বাদা ওই ফেজটা বহুকাল আগে চলে গেছে। দই শসার ফেজটা বুম্বাদা খায়, মানে ভোজন রসিক কি না, ভোজন রসিক না, কিন্তু ওনার খাবারটা না কেন ওটা ওষুধের মতো। মানে একদিন আমি ভুল করে ওনার থেকে একটুখানি ইয়ে খেয়ে ফেলেছিলাম, সুজির উপমা বানানো হয়েছিল, সেটা খেয়েছিলাম। সেটা খেয়ে আমার রীতিমতো গা, কারণ তার মধ্যে তেল নেই, নুন নেই, মশলা নেই, মিষ্টি নেই, একটা সুজি কারণ ভ্যাট করে সেদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। সো একটু বলবো মাঝে মাঝে, যার ফলে কি হয় না, বুম্বাদা যখন হয়তো খেতে চায় কিন্তু ফিট থাকার জন্য বা নিজেকে ঠিক রাখার জন্য খায় না, সেটা যখন আমরা কলকাতার বাইরে যেতাম তখন না খেয়ে ফেলতো মাঝে মাঝে। আচ্ছা। এবং তার ফলে কি হতো, হয় না মানুষের না খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে যে কিছু খেলে শরীরটা খারাপ হয়ে যায়। তো সেইটা বুম্বাদা সেজন্য বলবো একটু খেতে, আর সামান্য কিছু হলে, মানে সেটা কি একটা প্যানিক ছিল বুম্বাদা? প্যানিক বলবো না এটাকে, এটা বুম্বাদা নিজেকে ফিট রাখার জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য, মেনটেন করার জন্য এটা করতো। এবং যখন বাইরে যেত তখন খেত মাঝে মাঝে, মানে আমার খুব ইচ্ছে হতো একটু বিরিয়ানি খেতে, আমি বিরিয়ানি হয়তো অর্ডার করলাম, তখন একটু আমার থেকে নিয়ে খেত বা সেটা করতো। আর খেতে কি ভালোবাসে বুম্বাদা, এই বড় প্রশ্নটা আমি তোমার কাছে রাখি। সেটা বোধহয় বুম্বাদা নিজেও জানে না বুম্বাদা কি খেতে ভালোবাসে। বুম্বাদা ওই সেদ্ধ সুজি নুন ছাড়া খেতে ভালোবাসে। আচ্ছা। বুম্বাদা ফল খেতে ভালোবাসে, সারাদিন প্রোটিন ড্রিঙ্কস খেতে ভালোবাসে, গ্রিন টি খেতে ভালোবাসে, ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, যেগুলো কোনো মানুষের ভালো লাগা উচিত না, সেগুলো ভালোবাসে। অডিয়েন্সকে কিছু টিপস দেবে, কিন্তু তার আগে আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে? বুম্বাদা মানুষটার 3টে পজিটিভ আর যদি নেগেটিভ বলতে বলি, কি বলবে? 3টে। Positive, definitely his sincerity, his dedication towards his work. একটা গেল। Second, the way he helps other people. সমস্ত, মানে কারণ আমি নিজের চোখে দেখেছি যে যে কেউ ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান থেকে এসে, আজকে আমার দাদার মেয়ের অ্যাক্সিডেন্ট, আজকে আমার এর অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টস থেকে এটা কিছু করে দেব, এই জিনিসটা। আর থার্ড হচ্ছে অফিসে সবাইকে নিজের বাচ্চার মতো ট্রিট করা। বকছে হয়তো প্রচণ্ড, বকার পরে যখন আমি তো প্রচণ্ড মেজাজ দেখাতাম অফিসে, তো আমাকে হয়তো বকলে আমি এমন রাগ দেখাতাম যে আমি 3 দিন হোয়াটসঅ্যাপের উত্তর দিতাম না, এরকম টাইপের মেজাজ দেখাতাম। তারপরে আমার মন ভাঙানোর জন্য বা অন্যান্য বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে চকলেট দিত, যাকেই বকতো তার যদি মন খারাপ হতো বা রাগ হতো তাকে চকলেট দিয়ে মন ঠিক করতো। ওকে, এবার 3টে যদি নেগেটিভ বলতে বলি। ওই প্রচণ্ড টেনশন। ওকে, একটা মানে সব বিষয়ে টেনশন। মানে আমার একটা ঘটনা মনে আছে, বুম্বাদার যে ফ্যামিলি ফিজিশিয়ান, তো আমার না একবার একটা অ্যালার্জি হয়েছিল, খুব খারাপ অ্যালার্জি হয়েছিল, মানে ভীষণভাবে র্যাশ ফ্যাশ বেড়ে গেছে এবং আমি নেগলেক্ট করছিলাম। তো আমাকে তখন বুম্বাদা বলেছে, তুই যা, ডক্টর এসে আমার ঘরে বসে আছে, যা গিয়ে তুই দেখিয়ে আর কী হয়েছে। তো আমি গিয়ে দেখিয়েছি, ডক্টরটাকে বলে, এ কি তুমি কী অবস্থা করেছো নিজে, যে বসকে দেখে সে খুব মশা কামড়ালেও ডাক্তারকে ফোন করে, আর তুমি এখানে এরকমভাবে হাতে এই নিয়ে, মানে বুম্বাদার সব কিছুতে টেনশন। সেটা শুধু নিজের জন্য না, মানে অফিসের কারোর যদি একটু শরীর খারাপ হয়, একটু জ্বর হয়, তখনও টেনশন করে। মিশুকের টেনশনটা, শরীর খারাপ হলে সেটা নিয়ে টেনশন তো ভয়ানক করে বাড়ির কারোর হলে। তো ওই টেনশনটা খুব খারাপ, ওটা একটা। সেকেন্ড বলবো, একটু সেদ্ধ খাবারের বাইরে গিয়ে একটু অন্য খাবারও টেস্ট করে দেখা উচিত, তা না হলে পেটে না চড় পড়ে যায়, কিছু খেলে শরীর খারাপ হয়ে যায়, এটা একটা। আর থার্ড হচ্ছে জিম ফ্রিকনেস, যেটা ওইটাকে একটু বাড়াবাড়িটা কম করলে আমার মনে হয় ঠিক হয়। কারণ আমি যখন ছিলাম, আমি ছেড়ে আসার আগে অবধি আমি পাগলামিটা এতটা লেভেলে দেখেছিলাম যে সকালে 1.5 ঘন্টা, বিকেলে 1.5 ঘন্টা জিম করছে, আপনারা যোগা করছে, মানে এক্সেসিভ লেভেলের একটা হেলথ ফিটনেস হয়ে গেছিলো। সো ওইটা মানে একটু আমার মনে হয় সবার ক্ষেত্রেই বেশি বাড়াবাড়িটা না করাটাই ভালো, মানে করো কিন্তু বাড়াবাড়ি করো। আমার মনে হয় যদি উনি এটা শুনে থাকেন, পেটাবে আমাকে, বেশ কিছু টিপস পাবেন। থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে দর্শকদের জন্য তুমি কিছু বলবে? একটা
একটাই কথা বলবো, নিজের মধ্যে পজিটিভিটিটা রাখার জন্য অলওয়েজ সবার আগে নেগেটিভ থটসগুলোকে সরাতে হবে। অলওয়েজ মনে রাখতে হবে আজকে কোনো মানুষের জীবনে না খারাপ সময় বেশি দিন থাকে না। সো ভালো সময় আমার জন্য আসবে, আমাদের সবার জন্য আসবে, সেটা ভেবে আমাদেরকে পথ চলতে হবে। আমি বলবো মেডিটেশন করুন, ভালো গান শুনুন, ভালো ইন্সপায়ারিং গল্পের বই পড়ুন, দ্যাট ডেফিনেটলি হেল্পস। মেডিটেশন কীভাবে করবেন সেটার যদি প্রসেস জানা না থাকে, ইউ ক্যান কনসাল্ট ম্যাজিক-হিল অর এলস ইউ ক্যান গো টু ইউটিউব, প্রচুর গাইড থাকে সেখান থেকে ডেফিনেটলি জানতে পারবেন। সো অলওয়েজ বি হ্যাপি, বি পজিটিভ, জীবনে ছোট ছোট জিনিসগুলো থেকে নিজের হ্যাপিনেস খুঁজে বার করুন। থ্যাংক ইউ সো মাচ সৃজনীদি। আই হোপ সো যে যত দিন যাবে তত মানুষ তোমায় জানতে পারবে, এরকম প্রচুর মানুষ তোমার কাছ থেকে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে শিখবে। অল দ্য বেস্ট তোমার আগামী দিনের জন্য। এবং সিটি সিনেমায় যারা দেখলেন আজকে একদম অন্যরকম একটা আড্ডা, যে মানুষটাকে সাথে নিয়েছিলাম সেই মানুষটাই কিন্তু ছিল টলিউড ইন্ডাস্ট্রি, যাকে আমরা প্রত্যেকেই জানি, যিনি বুক চিতিয়ে বলেন যে আমি প্রসেনজিৎ, আমি ইন্ডাস্ট্রি। সেই মানুষটার সাথে সেই মানুষটাকে যিনি ম্যানেজ করতো, তিনি আজকে আমার গেস্ট ছিলেন সৃজনী রয়। নেক্সট এপিসোডে কে থাকছে বা কার সাথে আড্ডা হচ্ছে সেটা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে সিটি সিনেমায়।